শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ব্যাংকিং খাতে সাইবার হামলার শঙ্কায় সরকার, তাই সাইবার নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, আর্থিক খাতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে বিশেষ গুরুত্ব পাচ্ছে সাইবার সিকিউরিটি আইন। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন বড় চ্যালেঞ্জের মুখে। প্রযুক্তি নির্ভর লেনদেন বাড়ার সাথে সাথে বাড়ছে সাইবার হামলার ঝুঁকি। বিশেষ করে নির্বাচনের সময় রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা আর্থিক খাতকে লক্ষ্যবস্তুতে পরিণত করার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের আর্থিক খাতে সাইবার নিরাপত্তা শিরোনামে এক সেমিনারে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, আর্থিক খাতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে বিশেষ গুরুত্ব পাচ্ছে সাইবার সিকিউরিটি আইন। নির্বাচন এবং পলিটিক্যাল পরিস্থিতিকে সামনে রেখে আমরা কিভাবে ব্যাংকিং সেক্টরে আর একটু ভালোভাবে সাইবার সিকিউরিটির জন্য প্রিপেয়ার হতে পারি সেই ব্যাপারে কিছু এক্সচেঞ্জ করা, কাস্টমার অ্যাওয়ারনেস এবং আমাদের নিজেদেরও অ্যাওয়ারনেস করার জন্য যথেষ্ট এরকম সেমিনারের দরকার। এবং সেটা আমরা এই টেলিভিশনে আমাদের এটা প্রতিদিনের একটা প্রোগ্রাম থাকা দরকার। সরকার ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানান এনবিআর এর চেয়ারম্যান। ফাইন্যান্সিয়াল সেক্টরে ডিজিটালাইজেশন এবং এর যে সাইবার সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট এবং আনফরচুনেটলি আমাদের এখানে অনেক রকমের গ্যাপ আছে। দেশের আর্থিক খাতে স্থিতিশীলতার জন্য সাইবার সিকিউরিটি আইন কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্যাংকিং সিস্টেমে নতুন প্রযুক্তির ব্যবহার, নিয়মিত নিরাপত্তা অডিট এবং দক্ষ জনবল নিয়োগ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানান বক্তারা। আমার কাছের চোখে এডুকেট করা, ভাই এটা তো আপনার জন্য ক্ষতিকর। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, আর্থিক খাতে সাইবার নিরাপত্তার ঝুঁকি যে বিষয়টি আমরা প্রতিবেদনে দেখলাম, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। কারণ এটি আসলে এখন একটি উদ্বেগেরও বিষয় বা একটি দুশ্চিন্তার কারণ হিসেবে যেহেতু দেখছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে যখন এরকম একটি বিষয় আসে তখন আসলে এটি নিয়ে আসলে ভাববারও বিষয় রয়েছে। আসলে এই জন্যই আসলে আর্থিক খাতে সাইবার নিরাপত্তার ঝুঁকি আছে কি না বা কতটুকু আছে এবং সেটা সামলানোর মতো সক্ষমতা বা প্রস্তুতি আমাদের কতটুকু আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জনাব তপন কান্তি সরকার আমাদের সাথে যুক্ত হবেন এবং তার কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব যে আর্থিক খাতে যে সাইবার নিরাপত্তা, সেই নিরাপত্তার আমরা কতটা ঝুঁকিতে আছি এবং সেই বিষয়ে আসলে করণীয় কি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কি পদক্ষেপ নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। জনাব তপন কান্তি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, প্রশ্নটা আবার করুন। আমি জনাব তপন কান্তি, আপনার কাছ থেকে আসলে জানতে চাই, আমরা যেটা আসলে প্রতিবেদনে দেখেছি যে নির্বাচনের আগে ব্যাংকের সাইবার নিরাপত্তার একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? এই যে নিরাপত্তার বিষয়টি নিয়ে আসলে এই যে শঙ্কা প্রকাশ করেছে সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? না, উনি ঠিকই যুক্তিপূর্ণ সময়ে সঠিক কথাটাই বলেছেন। আসলে এখন নির্বাচনের সময় বিভিন্ন রকম প্রপাগান্ডা বিভিন্ন কিছু হয়, তো এই ব্যাপারে ব্যাংকগুলোকে অবশ্যই সতর্ক হতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকেরও একটা গাইডলাইন দেওয়া আছে সাইবার সিকিউরিটিতে ব্যাংকগুলোর কি করণীয়, এবং ব্যাংকের একটা সাইবার রেসপন্স টিম আছে, তারা সাইবার ড্রিলও করে। আমার মনে হয় বাংলাদেশের ব্যাংকগুলো এখন সাইবার ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট শক্তিশালী। তারা এগুলো অনেক করেছে, চড়াই উঠে পার পেয়ে আসছে। এবং এ ব্যাপারে যে তিনটা জিনিস বিশেষ দরকার, সেটা হচ্ছে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক গাইডলাইন দিয়েছে।
আমার মনে হয় ওই গাইডলাইনগুলো যথেষ্ট শক্তিশালী, ওগুলো ফলো আপ করা এবং তাদের ব্যাংকের ভিতরের ইনসাইড যে সমস্ত কর্মচারীরা আছে তাদেরকে ট্রেনিং দেওয়া, যাতে করে তারা এই সাইবার ঝুঁকি মোকাবেলায় যে করণীয়গুলো আছে এবং ট্রেনিংগুলো করে, এবং সবচেয়ে বড় হচ্ছে ইউজারকে করা, ইউজারদের ট্রেন করা এবং ইউজারদেরকে এই ব্যাপারগুলো বারবার সতর্ক করা, তারা যেন তাদের ওটিপি কোড বা তাদের কোডগুলো শেয়ার না করে। কারণ যে কোনো সাইবার সিকিউরিটি মোকাবেলার মেইন হচ্ছে পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ডটা কিভাবে প্রোটেক্ট করতে হয়, বিভিন্ন হ্যাকাররা, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে এই পাসওয়ার্ডটা হাতিয়ে নেয়। এই ব্যাপারে জনগণকে সতর্ক করতে হবে। আমি জানি বিভিন্ন ব্যাংক মেসেজ পাঠিয়ে ইউজারদের তাদের সচেতন করে, তবে এই সচেতনতার মাত্রাটা অনেক কম, এটা আরো বাড়াতে হবে। এবং ব্যাংকের যে সমস্ত লেনদেনগুলো হচ্ছে বাংলাদেশে দু একটা ছাড়া তেমন উল্লেখযোগ্য তেমন কোনো সাইবার সিকিউরিটি ব্রিচ এখনো ঘটে নাই। আমি আশা করি আগামীতেও ব্যাংক এ সমস্ত ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটির ঘটনা ঘটার আগেই এই প্রিকশনগুলো নিতে হবে। কাজেই সবাইকে সতর্ক করা যে আপনারা সবসময় আপনাদের পাসওয়ার্ড, ওটিপি এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। ব্যাংক কোনোদিন আপনার পাসওয়ার্ড বা সিকিউরিটি কোনো কাস্টমারের কাছে চায় না। জিনিসগুলো একটু সতর্ক করা আমার মনে হয় দরকার। আর নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমাদের দেশে না পৃথিবীর সব দেশে এটা নিয়ে প্রচুর গন্ডগোল হয়। এই সময় এই সমস্ত ঝামেলাগুলো হয়, কারণ বিভিন্নভাবে প্রতারকরা এই সুযোগগুলো নিতে থাকে। কাজেই এটা এমন বড় কিছু না, শুধু যদি আমরা সতর্ক থাকি তাহলেই এগুলো করা যাবে। জনাব তপন কান্তি, আমাদের যারা আমাদের গ্রাহক তাদের অনেক ডেটাই তো অনিরাপদভাবে উন্মুক্ত থাকে। এই বিষয়টি নিয়ে কি বলবেন, যে সেখানে আপনার এমন অভিযোগও আছে যে ব্যাংকের অনেক কর্মকর্তা এই সাইবার অপরাধের সাথে জড়িত। এটি কিভাবে ফাইন্ড আউট করা যায় এবং কিভাবে এই খাতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়? আমাদের হ্যাকার তো তিন রকম থাকে, এক্সটার্নাল, ইন্টারনাল, হ্যাঁ, আরেকটা হচ্ছে যারা এই প্রতারক, ফ্রড যারা, তারা তিন ধরনের প্রতারণা হয়। ইনসাইড হ্যাকার যেখানে হয় সেখানে ব্যাংকের ভিতরের বা ইনসাইড এমপ্লয়িরা সংশ্লিষ্ট তার কথা বলা আছে, কিন্তু আজ পর্যন্ত ইনসাইড হ্যাকিং বাংলাদেশে হয়েছে বলে এরকম আমাদের কাছে তথ্য নাই। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যারা সাইবার ক্রিমিনাল বা যারা হ্যাকার তারাই এগুলো করে থাকে। তো ব্যাংকের ভিতরেও আমি জানি যে যথেষ্ট ইন্টারনাল এমপ্লয়ীদের গাইডলাইন দেওয়া আছে। কেউ যদি গাইডলাইন সরাসরি ফলো না করে, সেটার বিরুদ্ধেও ব্যাংকগুলো কিন্তু ধরতে পারে এটা, যে কারা কারা এটার সাথে জড়িত। যে ব্যাপারে ব্যাংকগুলোর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে, যেটা দিয়ে তাদের ইন্টারনাল কেউ থাকলে তাদেরও ধরতে পারে। এই ব্যাপারে তেমন সবচেয়ে বড় হচ্ছে সতর্ক করে বারবার সবাইকে সতর্ক করা, ইন্টারনাল হোক, কাস্টমার হোক, ভিতরের এমপ্লয়ি হোক বা ইউজার হোক, সবাইকে সবসময় এই ব্যাপারে সতর্ক করা, যাতে করে কোনো রকম ফ্রড বা ফ্রডুলেন্ট কেস না হয়। যারা তপন কান্তি, আমাদের একই সাথে কিন্তু আর্থিক অপরাধ, তারপরে আপনার জুয়া, সফটওয়্যার আপডেট ঘাটতি, ফাইল ট্রান্সফার প্রোটোকলেও কিন্তু দুর্বলতা আমরা দেখতে পাই। এ বিষয়ে কি করণীয়? আসলে সাইবার সিকিউরিটির ব্যাপারটা এরকম যে অনেকেই এটার মধ্যে তাদের মধ্যে অনেক ধরনের ফিচার্স ইনস্টল করা থাকে। যেমন আপনার মোবাইল ফোনেও অনেক রকম সিকিউরিটি, প্রাইভেসি নামে একটা কলাম আছে, যেগুলোতে অনেক প্রোটেকশন দেওয়া যায়। আমি মনে করি এই প্রোটেকশনগুলো তারা এনাবেল করে দিলে একটুখানি তারা করতে পারে। জি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে দেশের আর্থিক খাত সাইবার ঝুঁকি মোকাবেলায় কতটুকু এখন সক্ষমতা আছে বা কতটুকু প্রস্তুত আছে বলে আপনি দেখছেন? এই ব্যাপারে আপনি যে সেমিনারটার কথা বললেন, সেখানে বিআইবিএম থেকে একটা তারা রিপোর্টও প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশের আর্থিক খাত এখনো যথেষ্ট শক্তিশালী আছে, সেই রিপোর্ট অনুযায়ী। হ্যাঁ, এছাড়া অন্য কোনো ডেটা আমার কাছে এই মুহূর্তে নাই। ওই রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে ব্যাংকগুলো তাদের যা যা করণীয় তারা করেছে, বিআইবিএম এর রিপোর্টে সে কথাটাই উল্লেখ করেছে।
জি, আরেকটি বিষয়ে আপনি যদি যুক্ত করতেন যে বাংলাদেশ সরকার সাইবার নিরাপত্তা বিষয়টিতে যথাযথ গুরুত্ব দিচ্ছে বলে আপনি মনে করেন কিনা? না, সাইবার নিরাপত্তা সরকারের পক্ষ থেকে যেগুলো করার করেছে, কিন্তু সরকারের আরো যেটা দরকার সেটা হচ্ছে এই ব্যাপারে জনগণকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সাইবার নিরাপত্তা এবং সাইবার ফ্রডুলেন্টে যারা জড়িত তাদের কি শাস্তি হতে পারে এগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার মাধ্যমে মানুষকে এগুলো জানানো। শুধু রুলস অ্যান্ড রেগুলেশন করে দিলে হবে না, এই রুলস রেগুলেশনের ইম্প্যাক্ট কি হবে এটাও জনগণকে জানানো একটা খুবই জরুরি ব্যাপার বলে আমি মনে করি। জি, আরেকটি বিষয় হচ্ছে যে ডিজিটাল রূপান্তরের যে আমাদের লক্ষ্যমাত্রা সেই সঠিক পথে আমরা হাঁটছে কিনা বা সেই সঠিক পথে আমরা এগোতে পারছি কিনা এখন। এখানে আপনি রাইটলি প্রশ্নটা করেছেন, এখানে আসলে সবার সক্ষমতা তো একরকম হয় না। কাজে মোটামুটি আমি যেটুকু ধারণা করি সেটা হচ্ছে ন্যূনতম যে সতর্কতাগুলো বা যে প্রোটেকশনগুলো থাকা দরকার সেগুলো আমার কাছে মনে হয় আছে। কারণ সিকিউরিটি ফিচার্স অনেক রকম আছে, অ্যাডভান্স আছে, হ্যাঁ, স্মার্ট আছে। তো মোটামুটি মিনিমাম যে সিকিউরিটি কমপ্লায়েন্স গুলো দরকার সেগুলো আমার মনে হয় সব ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো তারা অ্যাডপ্ট করেছে। জি, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরে এসে আবার আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনায় ছিলাম আর্থিক খাতে সাইবার নিরাপত্তা ঝুঁকি, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে আছেন তপনকান্তি সরকার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। তার সাথে আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। জনাব তপনকান্তি সরকার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসলে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সাইবার নিরাপত্তার ঝুঁকি, বিশেষ করে আর্থিক খাতে, সেই জায়গাটাতে আসলে এখন সরকারের কি করণীয় আছে এবং এই জায়গাগুলোতে আরও কিভাবে সতর্ক হওয়া যায় যাতে এ ধরনের কোনো খারাপ কিছু না ঘটে। ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের বড় করণীয় হচ্ছে এগুলো সাইবার নিরাপত্তার যে আইনটা পাস হয়েছে সেই আইনটা পাবলিকলি জনগণের কাছে ভালো করে প্রচার করা, মানুষ যেন তার ইম্প্যাক্টটা বুঝতে পারে এবং জনগণকে সতর্ক করার জন্য আপনাদের বিশেষ করে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। সরকারের উচিত মিডিয়াকে এই ব্যাপারে ইনভলভ করা, মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে সাইবার প্রতারণার প্রোটেকশনের বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে জনগণকে জানিয়ে দেওয়া। কারণ মিডিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খাত এবং মিডিয়ার মাধ্যমে যেভাবে মানুষের কাছে সরাসরি রিচ করা যায় অন্য কোনো মাধ্যমে যাওয়া যায় না। তাই আমাদের থাকবে, সরকারের কাছে অনুরোধ থাকবে সাইবার সিকিউরিটির বিষয়ে যে সমস্ত আইন এবং সাইবার সিকিউরিটি প্রোটেকশনের জন্য ইউজারদের করার জন্য যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন জনগণের মধ্যে প্রকাশ করে। জি, ধন্যবাদ জনাব তপনকান্তি সরকার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে আপনার এই মূল্যবান আলোচনায় জি জি। দর্শক, আমরা আলোচনায় ছিলাম। দর্শক, আমরা শুনছিলাম যে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জনাব তপনকান্তি সরকার। এবার আমরা যাব শেয়ার বাজারের, জানবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, শেয়ার বাজারের সবশেষ অবস্থা কি সেটি দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই নিম্নমুখী রয়েছে। ডিএসএক্স ইন্ডেক্স সেটি 2 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5408 পয়েন্টে। ডিএস ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি এই মুহূর্তে 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1186 পয়েন্টে এবং ডিএস 30 ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে
8 পয়েন্ট কমে অবস্থান করছে 2096 পয়েন্টে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত লেনদেন হয়েছে 6,339 কোটি টাকা, এবং একই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 157টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে 172টি কোম্পানির শেয়ারের দাম, এবং অপরিবর্তিত আছে 66টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এরপর আমরা জানাতে চাই মুদ্রা বাজারের আপডেট। দেখে নিতে চাই মুদ্রা বাজারে এই মুহূর্তে কী অবস্থা রয়েছে। মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার যেটি 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 135 টাকায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 140 টাকায়, পাউন্ড 155 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 162 টাকায়, চীনা ইউয়ান সেটি 15 টাকা 50 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল এটি 30 টাকায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 32 টাকায়, এবং ভারতীয় রুপি বিক্রি হচ্ছে 1.45 পয়সায় এবং ক্রয় হচ্ছে 1 টাকা 38 পয়সায়। একসাথে আমরা জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে রয়েছে 1,71,600 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,63,797 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,40,399 টাকা, এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,16,126 টাকা। এরপর আমরা একই সাথে জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 22 ক্যারেটের রূপা সেটি প্রতি ভরি রূপার দাম আছে 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আজকের বাজারে আছে 2,683 টাকা, এবং 18 ক্যারেটের প্রতি ভরি রূপা সেটি এই মুহূর্তে দাম রয়েছে 2,298 টাকা, এবং একই সাথে সনাতন রূপা সেটির দাম আছে 1,726 টাকা। দর্শক, যাচ্ছি আরও একটি বিরতিতে, ফিরব, আমাদের সাথেই থাকেন। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। শেরপুর ঝিনাইগাতির সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় কাঁকরোল চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। অন্যান্য সবজির চেয়ে লাভবান হওয়ায় এই সবজি চাষে আগ্রহী হচ্ছেন অন্যরাও। এই অঞ্চলে উৎপাদিত কাঁকরোল যাচ্ছে ঢাকায়। কৃষককে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। জুবাইদুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারতের মেঘালয় রাজ্য ঘেরা গারো পাহাড়ের পাদদেশে শেরপুর ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া ও গোমরা গ্রাম। এখানকার সব কৃষকই বিভিন্ন সবজির আবাদ করেন। গ্রামগুলো এখন পরিচিতি পেয়েছে সবজি গ্রাম নামে। সন্ধ্যাকুড়া গ্রামের কৃষক সজীব মিয়া চলতি খরিফ এক মৌসুমে 30% জমিতে কাঁকরোল চাষ করেছেন। এখন পর্যন্ত লাখখানেক টাকার কাঁকরোল বিক্রিও করেছেন তিনি। আরও অন্তত 50,000 টাকার কাঁকরোল বিক্রির আশা তার। যে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে কাঁকরোলের চাষ হয়, এটাতে মানে খরচের চেয়ে লাভটা অনেক বেশি। আমি এই বছর 30% জমি কাঁকরোল লাগাইছি, তা আমার 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে। এর মধ্যে আমি 1 লক্ষ টাকার উপরে বিক্রি করছি। ইনশাল্লাহ আরও বিক্রি করা যাবে 1.5-2 মাস। বাজার দর ভালো থাকায় সজীবের মতো অন্যান্য সবজির পাশাপাশি কাঁকরোল আবাদ করছেন অনেকে। কাঁকরোলের বাজারটা এখন বর্তমান ভালোই, 50 টাকা 45 টাকা 40 টাকা বেচা কেনা হচ্ছে। কাঁকরোলের আবারটা সবসময় ভালোই বেচা কেনা হয়। কাঁকরোল খুব ভালো একটা ফসল। আমাদের এখানে অনেকে কাঁকরোল করে, অনেকে লাভজনক হয়েছে। কাঁকরোলের বাজার সবসময় ভালো থাকে। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখান থেকে সবজি শেরপুরেও যাচ্ছে এবং ঢাকাতেও যাচ্ছে। একবার মূল রোপণ করলে বছর পর বছর ওখান থেকে গাছ হয়, ওখান থেকে আমরা ফলন পাই। চাষিদের সব ধরনের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। যেহেতু সরাসরি কৃষক জমি থেকেই বাইরে বিক্রি করার সুযোগ আছে বিষয়, তারা এটা লাভজনক বিধায় এটা চাষ করে। আমরা কৃষি বিভাগ তাদেরকে কাঁকরোল চাষের বিভিন্ন প্রযুক্তিগত দিক, বিশেষ করে রোগ এবং পোকামাকড় দমনে তাদের সার্বিক সহযোগিতা করতেছি। চলতি মৌসুমে জেলায় 140 হেক্টর জমিতে কাঁকরোল আবাদ হয়েছে। এর মধ্যে ঝিনাইগাতিতে আবাদ হয়েছে 130 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছে পিরোজপুরের দুর্গাপুরের 2 শতাধিক পরিবার। মাসে ডিম বিক্রি করেই তাদের আয়
কয়েক লাখ টাকা। খামারিদের পাশে থেকে সবসময় পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। গোলাম মোস্তফার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দিনের আলো ফোটার সাথে সাথে বের হয় হাঁসের মিছিল। শত শত হাঁসের ডাকে মুখরিত থাকে পুরো গ্রাম। এমন দৃশ্যের দেখা মিলবে পিরোজপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তরে অবস্থিত হাঁসগ্রাম নামে পরিচিত দুর্গাপুরে। এই গ্রামের বাসিন্দা জোবায়ের হোসেন মৃধা মাত্র ১৪টি হাঁস দিয়ে শুরু করেন তার খামার। বর্তমানে প্রায় ১,০০০ হাঁসের মালিক তিনি। তার মতো এই গ্রামের আরো ২ শতাধিক পরিবার হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে। একটা হাঁস মেচুইট করতে ৪ থেকে ৪৫০ টাকা, বা যদি বিলে চড়াইয়ে খাওয়াইতে পারে তাহলে ৩৫০ থেকে ৪০০ টাকা। তো ওই সময় ৩.৫ মাস পর ওই হাঁসটা পাইকারি ৬০০ টাকা বিক্রি করতে পারবে, মনে করেন কার্তিক অগ্রহায়ণ মাসে। খামারিরা বলছেন খাল বিল ও নদী নালা বেশি থাকায় পিরোজপুর হাঁস পালনের উপযোগী। হাঁস বেশিরভাগ খাবার প্রকৃতি থেকে সংগ্রহ করায় লাভ বেশি। হাঁসের ডিম ও বাচ্চা বিক্রি করে সিংহভাগ টাকা আয় হয়, জানান তারা। কোনো খাবার দরকার হয় না, আবদ্ধ অবস্থায় পালা লাগে না, মানে বিলে চড়াই পালতে হয়, এই জন্য খরচ কমে যায়। এই জন্য প্রতিটা বাড়িতে হাঁস পালে, এই জন্য হাঁস পালে আমাদের এলাকার লোক স্বাবলম্বী হয়েছে। খামারিদের পাশে থেকে পরামর্শ দেয়া হচ্ছে বলছে প্রাণী সম্পদ বিভাগ। প্রাণী সম্পদ রেডি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে, যে রেলডিপি প্রকল্পের মাধ্যমে আমরা পিজি গঠন এবং তাদেরকে প্রশিক্ষণ, তাদেরকে ভ্যাকসিনেশন এইসব সরবরাহ করার জন্য, এই সুবিধা দেওয়ার জন্য তারা উৎসাহিত হয়েছে এবং তাদের নিজস্ব প্রচেষ্টায় এবং আমাদের সহযোগিতায় গ্রামের প্রতিটি মানুষ হাঁস পালনে উদ্বুদ্ধ হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় প্রায় ১২ লাখ হাঁস রয়েছে, আর ছোট বড় প্রায় ৩,০০০ হাঁসের খামারি রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের ইছামতি নদীর বাড়তি পানির চাপে যশোরের শার্শা ও বেনাপোলের নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানে। তলিয়ে গেছে হাজার হাজার একর জমির ফসল, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। চাষিদের অভিযোগ, প্রায় প্রতি বছর এমন দুর্ভোগে পড়েন তারা। বকুল মাহবুবের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের ইছামতি নদীর বাড়তি পানির চাপে যশোরের শার্শা ও বেনাপোলের নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শার্শা উপজেলার কায়বা, গোগা ও পুটখালী এবং বেনাপোলের মাখলার বিল সহ বেশ কিছু এলাকা এখন পানির নিচে। পানিবন্দী অন্তত ৮ গ্রামের মানুষ। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। এখনো আমনের চারা রোপণ করতে পারেনি অনেকে। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত চাষিরা বলছেন, বছরের পর বছর একই অবস্থা। জলাবদ্ধতায় ফসল হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা। দ্রুত জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেয়ার দাবি তাদের। অনেক জায়গায় ঘরমার সব বুড়ে গেছে, তারা সবাই ঘর ছেড়ে তফাৎ চলেও গেছে। আমাদের এলাকা খুবই নিচু জায়গা। আমাদেরকে কোনো খোঁজ খবর নেই না, আমরা কষ্ট আছি, এরকম কেউ আমাদের খোঁজের লোক নেই। আমরা অনেক কষ্ট আছি, বাড়ি বাসা নিয়ে স্কুলে যেতে পারে না, পানির থেকে বাইরে বেরোতেও পারে না। কয়েকদিনের মধ্যে পানি নেমে গেলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা কৃষি বিভাগের। আমাদের বিল এলাকা এবং নিচু এলাকাতে পানি প্রবেশ করেছে এবং পানির চাপ একটু বেশি। অনেক জায়গাতে কৃষক এখনো ধান রোপণ করতে পারেনি। তবে আমরা আশাবাদী, যদি ৮-১০ দিনের মধ্যে পানি অপসারণ হয়ে যায় তাহলে সেখানে রোপা আমন আবাদ সম্ভব হবে এবং আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি যাতে করে নির্বিঘ্নে রোপা আমন আবাদ করা সম্ভব হয়। এবছর শার্শা উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল ২১,০৫০ হেক্টর। এর মধ্যে প্রায় ১৫,২০০ হেক্টর জমিতে আমনের চারা লাগানো শেষ হয়েছে। অন্যদিকে দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশে ভালো চাকরি, সুখের সংসার আর নতুন জীবনের আশায় 4 তরুণ পাড়ি জমিয়েছিলেন ইউরোপের উদ্দেশ্যে। লক্ষ্য ছিল গ্রিস, কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে গন্তব্য হয় পাকিস্তান। মুহূর্তেই স্বপ্ন রূপ নেয় বিভীষিকায়। নীলফামারীর জাহাঙ্গীর আলম বাদশাহ সহ 4 জন নিখোঁজ ছিলেন দীর্ঘদিন। অবশেষে ফিরে এলো ঋণের বোঝা আর শোক তাদের পরিবারের নিত্যসঙ্গী।
নীলফামারী সদরের গোরগ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা এলাকার জাহাঙ্গীর আলম বাদশা সুখের আশায় বিদেশ পাড়ি দিতে ভিটেমারি বিক্রির 12 লাখ টাকা তুলে দেন পরিচিত মাহবুবুর রহমানের হাতে। স্বপ্ন ছিল গ্রিসে গিয়ে নতুন জীবন শুরু করার। জাহাঙ্গীরের মতো ফাঁদে পড়েন নীলফামারী সদরের গাছবাড়ির আবু সুফিয়ান, ডোমারের মেলাপাঙ্গার ওমর ফারুক এবং ডিমলার বাবুরহাটের আব্দুল মান্নান। পৃথক ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের কাছেই 12 লাখ করে মোট 48 লাখ টাকা নেন মাহবুবুর। কিন্তু গ্রিস নয়, তাদের পাঠানো হয় পাকিস্তানে। মানব পাচার চক্রের হাতে চলে শারীরিক নির্যাতন, আটকে রেখে চাওয়া হয় মুক্তিপণ। আবারও 40 লাখ টাকা পাঠায় 4 জনের পরিবার। 12 লাখ টাকা আমরা দিয়েছিলাম, তারপর তো মাহবুব মোবাইল ধরে না, এত মোবাইল করি মোবাইল ধরে না। শারীরিক কষ্ট দিচ্ছেন, মানসিক কষ্ট দিচ্ছেন, অনেক আঘাত করছেন। করার পর আমাদেরকে ফোন করে বলে যে আমাদের কাছে মুক্তিপণ চাই। দীর্ঘ 5 মাস পর প্রাণ নিয়ে ফিরে এলেও আজ নিঃস্ব তারা। ভিটেমাটি হারিয়ে চড়া সুদে নেয়া ঋণের বোঝা এখন তাদের কাঁধে। মাফিয়ার সাথে হাতে তুলে দেয়, তুলে দেওয়ানোর পরে মাফিয়া আমাদের কাছে ওদিক দিয়ে নিয়ে যায় আফগানিস্তান নেওয়ানোর পরে ওইখানে আমাদের উপর নির্যাতন করা হয়। ওখান থেকে ইরান, পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারে ওখানে নিয়ে যায়, আমাদেরকে জিম্মি করে রাখে। জিম্মি করার পর ওখানে আমাদের থেকে মুক্তিপণ বাবদ 10 লক্ষ টাকা করে নেওয়া হয়। সয় সম্বল যা আছে বিক্রি করে ওকে 40 লক্ষ টাকা দেই, এই মর্মে আমাদেরকে ইরানের বর্ডারে ছেড়ে দিয়ে আসে। এ বিষয়ে অভিযুক্ত মাহবুবের সাথে কথা বলার চেষ্টা করলেও খোঁজ মেলেনি তার। তবে বিদেশে নেয়ার আগে দরদাম কষাকষির একটি কল রেকর্ড এসেছে নিউজ 24 টেলিভিশনের হাতে। নাম্বার পাঠিয়ে দিছি, আমি আর টাকা পাঠিয়ে দিছি, দিয়া বলছি তোরা যাবে, আমাকে বলতে বলছিস যে আমার লোক যাবে, আমার লোকের হাতে তোরা আমার লোককে দিয়ে দে। তখন ইব্রাহিম আমাকে বলতেছে, ভাই তোমার লোকের দায়িত্ব কিন্তু আমার আজ থেকে শেষ। ঠিক আছে, তোমার দায়িত্ব নেওয়া লাগবে না, তুমি আমার লোককে ছাড়িয়ে দিয়ে দাও। মাহবুবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আবু সুফিয়ানের স্ত্রী। শাস্তি চান এলাকাবাসীও। মাহবুবের কথা মতো আমরা মাহবুবের বাসায় যেয়ে 40 লক্ষ টাকা মুক্তিপণ আমরা দিয়ে আসি ওনার বাসায়। পুলিশ বলছে মামলাটি তদন্ত করছে সিআইডি। দ্রুত প্রতারক চক্র ধরা পড়বে বলে আশা পুলিশের। আমাদের কাছে মামলা আসার পরে আমরা দেখলাম যে এটা আসলে সিআইডি শিডিউলভুক্ত একটি মামলা। আমরা তাৎক্ষণিকভাবে সিআইডিতে যোগাযোগ করি এবং পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা এটা সিআইডিতে এই মামলা প্রেরণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। মানব পাচারের লোমহর্ষক বর্ণনা দিলেন একজন আইনজীবী। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এদের সাথে একটা বিরাট চক্র আছে, যে চক্রটা নট অনলি বাংলাদেশ, এটা পৃথিবীর সব দেশে এদের ছড়িয়ে আছে। এরা অনেক অর্থ উপার্জন করে এই মানব পাচার করে। প্রলোভন দেখিয়ে বিদেশ নেয়ার নামে প্রতারকদের আইনের আওতায় আনতে না পারলে এই দুঃস্বপ্নের যাত্রা থামবে না বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে, যা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। বিজনেস টুডে মালয়েশিয়া জানায়, মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাদুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষি, বাগান, খনি খাতসহ মোট 13টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো, বিল্ডিং, ক্লিনিং খাতে কর্মী নেওয়ার সুযোগ থাকবে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর আমদানি শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। এর আওতায় 4 শতাধিক পণ্যে আনা হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, বুলডোজার, রেলকার, মোটরসাইকেল এবং বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ। বিভাগটি জানিয়েছে, এসব পণ্যের ইস্পাত ও অ্যালুমিনিয়াম উপাদানের উপর 50% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি অন্যান্য উপাদানের উপর দেশের বিদ্যমান হারে শুল্ক যোগ হবে। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা বিভিন্ন ভারী সরঞ্জাম ও যন্ত্রাংশের দাম আরও বাড়তে পারে। 19
উন্নত জীবনের আশায় বৈধ ভিসায় ইতালিতে গিয়েও বহু বাংলাদেশি শ্রমিক এখন অবৈধ হয়ে যাচ্ছেন। মালিক না পাওয়া ও আইনি জটিলতার কারণে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। চলতি মাসের 31 তারিখ জর্জিয়া মেলোনির ঢাকা সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। ইতালির মিলান থেকে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। ইতালি সরকারের স্পন্সর ভিসার আওতায় বৈধভাবে দেশটিতে আসা হাজারো বাংলাদেশি শ্রমিক মালিক না পাওয়ায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে বৈধ ভিসা থাকলেও অনিশ্চয়তার শিকার হচ্ছেন তারা। সম্প্রতি রোমে বাংলাদেশ দূতাবাসের শ্রমিকদের পক্ষ থেকে রাষ্ট্রদূত রকিবুল হকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। একই দিনে সংবাদ সম্মেলনে তারা তাদের ভোগান্তি তুলে ধরেন। আমরা চাই রোম দূতাবাস আমাদের আইনি জটিলতা নিরসনের সক্রিয় ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার এই বিষয়টিকে রাষ্ট্রীয় অগ্রাধিকার দিবে এবং ইতালির সাথে কূটনৈতিকভাবে দ্রুত সমাধান করবে। শ্রমিকরা জানান, বৈধ ভিসায় ইতালি আগতদের দ্রুত বৈধতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং রোমের দূতাবাসকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি দালালদের প্রতারণা ঠেকাতে বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করারও দাবি জানান তারা। বৈধভাবে এসেও আমরা এখন পর্যন্ত কাগজ পাইনি, যার ফলে আমরা বৈধভাবে কাজ করার যে একটা সুবিধা এদেশে, এই সুবিধা আমরা ভোগ করতে পারতেছি না। এমনকি আমরা নানান ভোগান্তিতে আছি। আসার আগে বলা হয় 6 মাসের ভিতরে কাগজ করে দেওয়া হবে, কিন্তু এখন 3 বছর হয়ে গেল এখনো কাগজ করে দিতে পারে না। আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধানের ব্যবস্থা না করে তাহলে আমাদের পুরো ফ্যামিলি, আমি যে এমন একা না, এরকম হাজারো ফ্যামিলি আছে যারা পথে বসে যাবে। দূতাবাসের আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও দ্রুত বৈধতা নিশ্চিত না হলে শ্রমিকরা কাজ হারিয়ে দেশে রেমিটেন্স পাঠাতে পারছেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ইতালির মিলান থেকে সহকর্মী সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের রিপোর্টটি দেখলাম। একই সাথে আমরা জানাতে চাই, চীনের হ্যাংজুতে বসেছে এক আজব মেলা, যেখানে সুন্দর নয় বরং কুৎসিত জিনিসই আকর্ষণের কেন্দ্রবিন্দু। অদ্ভুত সব পুতুল থেকে শুরু করে বেঢপ আকারের বালিশ সবই মিলছে সেখানে। তাওবা নামের এক অনলাইন শপ এই আয়োজন করেছে। আর মজার ব্যাপার হলো, তরুণদের মধ্যে এই কুৎসিত পণ্যই এখন হট টপিক। বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার। চীনের এক প্রদর্শনীতে চলছে কুৎসিত জিনিসের রমরমা কারবার। তাওবাওয়ের আগলি স্টাফ কম্পিটিশন নামের এক অদ্ভুত প্রতিযোগিতায় জয়ী হওয়া প্রায় 300টি পণ্য নিয়ে আয়োজন করা হয়েছে দ্য এরা অফ আগলিজ হ্যাজ অ্যারাইভড নামের এই মেলা। ভুতুরে চেহারার পুতুল, বিদঘুটে ডিজাইনের বালিশ কি নেই এখানে। আর এসব জিনিসই নাকি কিনছে তরুণ প্রজন্ম, কারণ তারা মনে করে এটাই নাকি নতুন ফ্যাশন। দেখতে যেমনই হোক, 2020 সাল থেকে এসব বিক্রি করে আয় হয়েছে 100 মিলিয়ন ইউয়ানেরও বেশি। এসব কুৎসিত পুতুলদের সুপারস্টার হলো লাবুবু নামের একটি পুতুল। দাঁত বের করে হাসা এই পুতুলের ভক্ত রিয়ানা ও ডেভিড বেকহামের মতো তারকারাও। সম্প্রতি এর একটি বিশাল মূর্তি নিলামে বিক্রি হয়েছে 1.08 মিলিয়ন ইউয়ানে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।